মাত্র ৪৮ মিনিটে স্থির তড়িৎ অধ্যায়ের ২০২৪ সালের প্রত্যেকটা বোর্ডের সৃজনশীল প্রশ্নের সম্পূর্ণ সমাধান আর কোথাও পাবে না। স্থির তড়িৎ অধ্যায়ের বেসিক সহ সৃজনশীলগুলো এখান থেকে শিখতে পারবে। এই 11টা সৃজনশীল যদি তুমি পারো, স্থির তড়িৎ অধ্যায় থেকে আসা প্রায় 100-র মতন সৃজনশীল তুমি সলভ করতে পারবে এবং পরীক্ষাও কমন পাবে, গ্যারান্টি দিচ্ছি। তুমি স্থির তড়িৎ কিছুই বুঝো না, কিছুই পারো না, ভালো লাগে না, আনসার করবে না, শুধু একটাই রিকোয়েস্ট, একটা করে সৃজনশীল দেখবে, একটা করে খাতার মধ্যে বুঝে বুঝে লিখে লিখে করবে, তাহলে দেখবে এই অধ্যায় মোটামুটি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এটা শুধু ক্লাস দেখা নয়, ক্লাসের পড়া সম্পূর্ণ ক্লাসেই কমপ্লিট হয়ে যাবে। রিসেন্ট বোর্ডের সৃজনশীল থেকে কলেজেও প্রশ্ন হয়, বোর্ডেও প্রশ্ন হয়। ২০২৪ সালের স্থির তড়িৎ অধ্যায়ের এই সৃজনশীলগুলো যদি তুমি সমাধান করো তাহলে প্রশ্ন কমন পাবে। এইচএসসি বোর্ড কোয়েশ্চেন ২০২৪-এর স্থির তড়িৎ অধ্যায়ের প্রশ্নের সমাধান। প্রথমে ঢাকা বোর্ডের প্রশ্ন। দুইটা সমান্তরাল পাত আছে, দুইটা সমান্তরাল পাতের মধ্যবর্তী দূরত্ব ডি দেওয়া আছে 2 সেন্টিমিটার আর ভোল্টেজ দেওয়া আছে 120 ভোল্ট। দূরত্ব ডি হচ্ছে 2 সেন্টিমিটার। সঞ্চিত শক্তি ইউ অথবা ডব্লিউ পাওয়া গেল কত? এত জুল। আর ধারকত্ব বাড়ানোর জন্য এখানে 2 মিলিমিটার পুরুত্বের, মিলিমিটারকে অবশ্যই মিটারে নিয়ে যেতে হবে। এইখানে মাঝখানে ছিল শূন্যস্থান বা বায়ু, এখানে আমরা কী করলাম? অন্য একটা মাধ্যম রাখলাম, কাগজ রাখলাম বা তুলা রাখলাম। তো কতটুকু পুরুত্বের কাগজ বা তুলা রাখলাম? 2 মিলিমিটার পুরুত্বের রাখলাম। আর এই যে মাধ্যমটা রাখলাম তার পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক ধ্রুবক বা তড়িৎ মাধ্যমাঙ্ক কে এর মান দেওয়া আছে কত? 4। ধারকের পাতের ক্ষেত্রফল জানতে চেয়েছে। এই ক্ষেত্রফলটা কত এ জানতে চেয়েছে। তাহলে প্রথমে আমরা এই ধারকের ধারকত্ব আমি জানি না, কিন্তু সঞ্চিত শক্তি জানি আর ভোল্টেজ জানি। তাহলে সঞ্চিত শক্তি জানি আর ভোল্টেজ জানি, সেখান থেকে আমি ধারকত্ব সি বের করব। ধারকত্ব সি বের হয়ে আসলো ফ্যারাড। এরপর যেহেতু আমি ধারকত্ব জানি, এখন আমি ইউজ করব সমান্তরাল পাত ধারকের সূত্র। এর আগে ইউজ করতে পারি নাই কেন? কারণ এর আগে আমার কাছে এও অজানা ছিল, সিও অজানা ছিল। এখন ধারকত্ব আমি জেনে গিয়েছি, তাহলে এখন আমার কাছে এ বের করা আমার জন্য ইজি। তাহলে এটাকে এক পাশে রেখে বাকি সবগুলোকে অপর পাশে নিয়ে আসলাম। সি এর মান জানি, তোমার প্রশ্নের মধ্যে একটু আগে বের করলাম। আর ডি হচ্ছে পুরুত্ব সেন্টিমিটার দেওয়া ছিল 2 সেন্টিমিটার, মিলিমিটার নিয়ে আসছি। আর এপসিলন নটের মান ক্যালকুলেটরে আছে 8.85 × 10⁻12। তাহলে ক্ষেত্রফল চলে আসলো। বলছে ধারকত্ব বৃদ্ধির যে কৌশলটা সেটা সঠিক ছিল কিনা, ধারকত্ব আদৌ বেড়েছে কিনা, যে মাঝখানে যে আমি এত পুরুত্বের অন্য একটা মাধ্যম রেখে দিলাম, এটা ধারকত্ব বৃদ্ধি করতে পেরেছে কিনা। তাহলে আমরা এই কাগজ রাখার আগে বা এই মাধ্যমটা রাখার আগে আমরা ধারকত্ব অলরেডি বের করে ফেলেছি। এখন আমরা এই নতুন কে এর এগেইনস্টে, নতুন টি এর এগেইনস্টে, এটাকে বলি টি পুরুত্ব আর এটা হচ্ছে কি বলি কে, এইটার এগেইনস্টে নতুন ধারকত্ব সি বের করবো। সেই মানটা যদি এই সি প্রাইমের মানটা যদি আগের সি থেকে বড় হয় তাহলে বলবো হ্যাঁ কৌশল সঠিক ছিল, আর যদি ছোট হয় তাহলে বলবো কৌশল সঠিক ছিল না। তাহলে মাঝখানে যদি কোনো একটা মাধ্যম রেখে দিই তখন এই সূত্রটা ইউজ করব। যদি মাধ্যমের পুরুত্ব দেওয়া থাকে তাহলে পুরুত্বটি জানি মিলিমিটার একে দেওয়া আছে, অবশ্যই এটাকে মিটার নিয়ে যাব, 1000 দিয়ে ভাগ করে 10⁻³ পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমরা জানি 2 সেন্টিমিটার। আর ক্ষেত্রফল আগের অঙ্কে বের করে ফেলেছি, এপসিলন নটের মান ক্যালকুলেটরে জানি। আর দূরত্ব এখানে ওই ডিটাই এখানে আর হয়ে গেল। তাহলে নতুন ধারকত্ব সি না, এখন ইউজ করব সি প্রাইম। তাহলে সি প্রাইম ইউজ করলে আমরা এখানে যদি মানটা বসে, এই সূত্রটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। এই সূত্রটাতে একটা এমসিকিউ হলো আসবে। তাহলে এখান থেকে সি এর মান চলে আসলো কত? 9 × 10⁻13। আগেরটার মান ছিল 8 × something 10⁻13। তার মানে বুঝতে পারতেছে এই মানটা আগের মান থেকে একটু হলেও বড়। তার মানে এই ধারকত্ব বৃদ্ধির যে কৌশল এটা সঠিক ছিল। ঢাকা বোর্ড 24-এর আরেকটা প্রশ্ন। এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে। সমদ্বিবাহু কেন? দেখো এই বাহুটার মান হচ্ছে 2√2, এই বাহুটার মান হচ্ছে 2√2। আর এটা একটা সমকোণী ত্রিভুজও কেন? কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে বুঝতে পারতেছি এটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে অতিভুজ জানি, দুইটা বাহু এই দুইটা লম্ব আর ভূমি জানি, তাহলে আমি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে অতিভুজের মান বের করে ফেলবো। এখানে একটা 1 কেজি ভরের বস্তু আছে, এখানে কিউ চার্জ আছে পজিটিভ 1.5, এখানে আর চার্জ আছে 1.5। প্রশ্ন বলছে এইটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয় তাহলে
পি বিন্দুতে স্থাপিত বস্তুটি ভারসাম্যভাবে ঝুলবে কিনা। তার মানে ধরো ভূমিতে দুইটা কিউ চার্জ আর আর চার্জ আছে, আর ভূমির উপরে একটা বস্তু পি, সেই পি বস্তুটাকে আমি শূন্যে ভাসমান অবস্থায় রাখতে চাই। তাহলে আমি ভারসাম্য অবস্থায় রাখতে চাই যে সে নিচের দিকেও টান খাবে না, উপরের দিকে উঠবে না, এই জায়গায় সে স্থির হয়ে থাকবে। তো বলছে ভারসাম্য অবস্থায় ঝুলে থাকবে কিনা তা পরীক্ষা করা হচ্ছিল। এখন উদ্দীপকের পি বিন্দুতে বসে বিভবের মান বের করতে। উদ্দীপকের পি বিন্দুতে বিভবের মান মানে হচ্ছে একবার কিউ এর জন্য পিতে বিভব, আরেকবার আর এর জন্য পিতে বিভব। কিউ এর জন্য পিতে বিভব, আর এর জন্য পিতে বিভব, দুটোটা সূত্রই দূরত্বে আমি জানি। ভি ইজ ইকুয়ালস টু 1/4 পাই ইপসিলন নট, এটার মান জানি 9 × 10⁹, আর দূরত্বের সূত্র হচ্ছে কিউ বাই আর। এখানে কিন্তু চিহ্ন সহ বসাইতে হবে। তাহলে চিহ্নের মান কত, চিহ্ন যেহেতু দুইটাই প্লাস, তাহলে 1.5 × 10⁻⁹, যেহেতু আমাকে 10⁻⁹, যেহেতু আমাকে এখানে প্লাস মাইনাস না, এখানে মাইনাস নাই, তাহলে প্লাস চিহ্ন বসালে হবে। আর দূরত্ব হবে কি এত মিটার, তাহলে 2 × √2। এটা হচ্ছে কি V1 এর মান পেলাম, একইভাবে V2 এর মান পাবো। আর যেহেতু বিভব স্কেলার রাশি, তাহলে V আর V1 আর V2 যোগ করলে টোটাল আমি একবার কিউ এর জন্য পিতে, আরেকবার আর এর জন্য পিতে, টোটাল আমরা পি বিন্দুতে বিভব পেয়ে যাব। দেখো পি এর জন্য বিভব, কিউ এর জন্য বিভব 1/4 পাই এপসিলন নট, 1/4 পাই এপসিলন নট। দুইটার ক্ষেত্রে চার্জের মানই সেম। তাহলে দুইটার ক্ষেত্রে চার্জের মান কত 1.5 1.5, তাহলে 1.5 1.5। এখানে মাইনাস থাকলে অবশ্যই মাইনাস সহ বসাতে হতো। আর 1/4 পাই এপসিলন নট কমন নিয়ে নিলাম, আর এখানেও দূরত্ব 2√2, এখানেও দূরত্ব 2√2, তাহলে 2√2 কমন নিয়ে নিলাম। তাহলে দুইটা চার্জ যোগ করব, আর এই মানটা বসাবো 9 × 10⁹, দূরত্ব হচ্ছে 2√2, আর এই দুইটা মান যোগ করলেই আমি পেয়ে যাব বিভবের মান। এরপরের প্রশ্ন বলেছে পি বিন্দুতে স্থাপিত বস্তুটি শূন্যে ঝুলে থাকবে কিনা। পি বিন্দুতে স্থাপিত বস্তুটি শূন্যে ঝুলে থাকবে কিনা। এখন যদি পি বিন্দুতে একটা বস্তু রাখি, তাহলে এই প্লাসকে যদি বিকর্ষণ করে তাহলে এদিকে ধাক্কা দিবে, আর এই প্লাস এখানে যদি একটা প্লাস বস্তু রেখে বিকর্ষণ করলে এদিকে ধাক্কা দিবে। তাহলে লব্ধি কোন দিকে হবে, তাদের উপরের দিকে। আর ওজন কাজ করবে কোথায়, নিচের দিকে। তাহলে লব্ধি বল আর ওজন বল যদি সমান হয়, তাহলে এই বস্তুটা তোমার শূন্যে ভাসমান থাকবে। আবারও বলতেছি, এই কিউ বস্তু পিকে ধাক্কা দিবে এদিকে যদি প্লাস আধান হয়, আর বস্তু এই পিকে ধাক্কা দিবে এদিকে, কারণ প্লাসকে বিকর্ষণ করবে, আবার এখানেও প্লাসকে বিকর্ষণ করবে, ফলে লব্ধি হবে উপরের দিকে কোথাও। এই উপরের দিকে লব্ধি বলটা আর নিচের দিকে ওজন বলটা, এই দুটো যদি সমান হয়, এই বস্তুটা ভারসাম্য অবস্থায় স্থির অবস্থায় থাকবে, শূন্যে ভাসমান অবস্থায় থাকবে। তো এখানে বলছে পি বিন্দুতে স্থাপিত বস্তুটি শূন্যে ঝুলিয়ে রাখা যাবে কিনা। তাহলে প্রথমে আমি পি এর জন্য আমরা এখানে ওজন বলটা বের করব। পি এর যেহেতু ভর 1 কেজি আর জি এর মান 9.8, তাহলে আমরা পেয়ে যাব ওজন কত 9.8। 9.8 কোন দিকে কাজ করবে, নিচের দিকে কাজ করবে। এবার আসি আমরা প্রাবল্য বের করব। চাইলে তুমি এফ দিয়েও করতে পারবা। তো মনে মনে ধরো এই জায়গায় তুমি কিউ আধান ধরলা, তাহলে এটা হচ্ছে Q1, এটা কিউ, আবার এটা হচ্ছে Q2, আবার এটা কিউ। তাহলে তুমি এফ বের করতে পারবে, F1 বের করব, F2 বের করব। এই F1 F2 বের করে তারপর হচ্ছে লব্ধি অ্যাপ্লাই করব। আর এখানে যেটা করছে, প্রথমে ই বের করবে, এখানে E1 বের করব, আর এখানে E2 বের করব। করার পর E1 E2 এর মান ধরে, এবার সূত্র কী ছিল, E = F/Q বা F = EQ। তাহলে ই এর মান বের করব, করে তারপর হচ্ছে এই যে কিউ আননোন, সেই আননোন ধরে আমরা অঙ্ক করব। তো দুইভাবে করা যায়, একবার হচ্ছে E1 E2 ধরে তারপর লব্ধি বের করব, তারপর সেটাকে কিউ দ্বারা গুণ করে এফ বের করব। এটা একটা প্রসেস যেটা এখানে করেছে। অথবা আরেকবার করা যায়, যেখানে মনে মনে ধরে নিব কিউ, তাহলে এখানে F1 বের করব, এখানে F2 বের করব, তারপর লব্ধি বের করব। তাহলে এফ দিয়েও করা যাচ্ছে, ই দিয়েও করা যাচ্ছে এই অঙ্কটা। তো আমরা এখানে যেহেতু ই দিয়ে করেছে, তাহলে আমরা এখানে ই দিয়ে করব। তো আমরা এখানে মনে মনে ধরে নিব এখানে +1 মানের একটা আধান আছে। তাহলে +1 মানের আধান থাকলে Q1কে বিকর্ষণ করবে এইদিকে, আর আধান Q+1কে বিকর্ষণ করবে এইদিকে। তাহলে লব্ধি হবে কোথায়, উপরের দিকে। তাহলে যেহেতু দূরত্ব সমান, মান সমান, তাহলে E1 এর মান E2 এর মান সেমই আসবে। তাহলে একবার পি এর জন্য কিউ বিন্দুতে তোমার প্রাবল্য বের করব। তাহলে 1/4 পাই এপসিলন নট Q1 মানে প্রথম চার্জ, আর হচ্ছে R²। Q1 মানে হচ্ছে এই প্রথম চার্জটা, এই প্রথম চার্জটার জন্য নিছি Q1। এরপরে হচ্ছে আবার সেমভাবে দ্বিতীয় চার্জের জন্য, যেহেতু মান সমান দূরত্ব সমান, তাহলে দ্বিতীয় চার্জের জন্য ই এর মান সেম। তাহলে এই দুইটার দিক কী হবে, একটা এইদিকে একটা এইদিকে। এবার লব্ধি বের করব। যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ ছিল 90 ডিগ্রি, তাহলে এটাকে বাড়াইলে এখানেও কোণ উৎপন্ন করবে 90 ডিগ্রি। তার মানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে ছোটোবেলায় পড়েছিলাম R = P² + Q² + 2PQ cos α
হোল রুট করলেই লব্ধির মান চলে আসবে। তাহলে এখানে পি হচ্ছে আমার E1 আর কিউ হচ্ছে E2। তাহলে এখান থেকে আমরা লব্ধি প্রাবল্য এর মান বের করে ফেলবো। cos 90 ডিগ্রি মান যেহেতু 0, তাহলে পুরোটা 0 হয়ে যাবে। এখান থেকে আমরা লব্ধির মান পেয়ে গেলাম 2.3। এখন যেহেতু আমরা লব্ধি প্রাবল্য বের করছি, কিন্তু ওই পি বিন্দুতে কী পরিমাণ আধান আছে তা আমি জানি না। তাহলে আমি ধরে নিলাম সেখানে আধান আছে মনে মনে কিউ আধান। তাহলে কিউ আধানকে যদি আমি প্রাবল্য দিয়ে গুণ করি, তাহলে টোটাল ঊর্ধ্বমুখী উপরের দিকে যে ঊর্ধ্বমুখী বলটা আছে, ঊর্ধ্বমুখী বলটা পেয়ে যাব। তাহলে ঊর্ধ্বমুখী বলটা আর ওজনের মানটা সমান হইতে হবে। তাহলে ধরলাম ঊর্ধ্বমুখী বল ইজিক্যালস টু আগে যে ওজন বল বের করেছিলাম সেটা সমান। এবার এর মান জানি, ডব্লিউ এর মান জানি, সুন্দর মতন কিউ এর মান বের করব। তাহলে আমি বুঝতে পারলাম যে পি বিন্দুতে যদি +4 কুলম্ব মানের যদি কোনো আধানকে রাখি, তাহলে সেটা শূন্যে ভাসমান অবস্থায় থাকবে। এর কম বেশি হইলে বা ঋণাত্মক আধান যদি রাখি, তাহলে সে শূন্য ভাসমান থাকবে না। 150টি বৃত্তাকার টিনের পাত। বৃত্তাকার টিনের পাত আমরা যখন সমান্তরাল পাত ধরলাম, তখন হচ্ছে আমরা এরকম টাইপের পাত দেখতাম যে দুটা সমান্তরাল পাত, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত ডি, আর পাতের ক্ষেত্রফল হচ্ছে এ। কিন্তু এখানে বলছি বৃত্তাকার টিনের পাত, তার মানে কি হবে, একটা বৃত্ত, আরেকটা বৃত্ত, আরেকটা বৃত্ত, আর বৃত্তের ক্ষেত্রফল এ হবে এখন πr², এটার ক্ষেত্রফল হবে। তো প্রতিটি পাতের পরস্পর এত মিটার দূরে অবস্থিত। তার মানে এই যে একটা বৃত্তাকার পাত আর এই যে একটা বৃত্তাকার পাত, বৃত্তাকার পাতের মধ্যবর্তী দূরত্ব ডি দেওয়া আছে 0.4 মিলিমিটার, অবশ্যই মিটার নিয়ে যাব। এই একটা বৃত্তাকার পাত, এই একটা বৃত্তাকার পাত, মধ্যবর্তী দূরত্ব ডি, এটা হচ্ছে ডি, ছোট ডি দেওয়া আছে। আর এত ব্যাসার্ধের অভ্রের চাদর দ্বারা পৃথককৃত, ব্যাসার্ধ আর, এখানে আর দেওয়া আছে। অভ্র মানে হচ্ছে কার্বন, অভ্রের চাদর দ্বারা পৃথককৃত মানে হচ্ছে, আমি ধরো এরকম একটা পাত রাখলাম, এখানে একটা পাত রাখলাম, মাঝখানে শূন্য স্থান না রেখে আমি এখানে কার্বন বা অভ্র রেখে দিলাম। তাহলে এখানে কার্বন বা অভ্র রেখে দিলে আমার এখানে অভ্রের পরাবৈদ্যুতিক ধ্রুবক দেওয়া আছে কে 6, অভ্রের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা কার্বনের পরাবৈদ্যুতিক ধ্রুবক দেওয়া আছে 6। তো এরকম অভ্রের চাদর দ্বারা, মাঝখানে বাতাস বা শূন্যস্থান না, এখানে অভ্র দিয়ে, এখানে আবার একটা পাত অভ্র দিয়ে, এরকম আরেকটা পাত মাঝখানে অভ্র দিয়ে পরস্পর যুক্ত করে আমি একটা ধারক সিস্টেম ক্রিয়েট করলাম। ইপসিলন নটের মান দেওয়া আছে। বলছে উদ্দীপকের ধারকের ধারকত্ব কত, উদ্দীপকের ধারকের ধারকত্ব কত, 150টা টিনের পাত দিয়ে আমি ধারক বানানো হয়েছে। ধারকত্ব সি জানতে চেয়েছে। তো এখন ধারকত্ব দেখো, দুইটা বৃত্ত যদি এরকম রাখি, তাহলেও তো সমান্তরাল পাত ধারক। কতগুলো বৃত্তকে এইভাবে সমান্তরাল রাখলাম শীট আকারে, শীটের মতন করে, যে বইয়ের পাতাগুলো যেরকম সেরকম আকারে শীট আকারে রাখলাম। তো এখন দেখো তো, এটা প্রথম শীট, এটা দ্বিতীয় শীট, এটা তৃতীয় শীট, এটা চতুর্থ শীট, এটা পঞ্চম শীট। 5টা শীটের মাঝখানে 5টা শীট দিয়ে আমি একটা ধারক, 2টা ধারক, 3টা ধারক, 4টা ধারক বানাতে পারলাম। তাহলে শীট দিলাম আমি 5টা আর ধারক পেয়ে গেলাম আমি 4টা। তার মানে আমাকে যদি পাত দেওয়া হয়, বৃত্তাকার পাত দেওয়া হয় 150টা, তাহলে আমি ধারক পাবো তার থেকে একটা কম, 149টা। তাহলে এখন মূল সূত্রটা হয়ে যাবে কে সি ইকুয়ালস টু ইপসিলন নট এ বাই ডি। এখন কে এখানে দিলাম কারণ মাঝখানে বাতাস নাই, অভ্র বা কার্বন আছে। সে অভ্র বা কার্বনের আবার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বলে দিছে 6। আর এখানে তাহলে নতুন সূত্র জেনারেট হলো। আর 150টা পাত দিয়ে আমি তৈরি করতে পারবো 149টা ধারক, তাই আমি এখানে লিখলাম n-1। এখন যেহেতু বৃত্তাকার পাত, তাহলে সেটার ব্যাসার্ধ লাগবে। তাহলে ব্যাসার্ধের সূত্র আমি বলেছিলাম πr²। তাহলে ক্ষেত্রফল কি হবে, πr²। কে এর মান কত, 6, ইপসিলনের মান মুখস্থ, দূরত্ব 4 মিলিমিটার, মিটারে নিয়ে যাব। আর এখানে 150 বিয়োগ 1, তাহলে ধারকত্বের মান আমি পেয়ে যাব। এরপরের প্রশ্নে বলছে, যদি আমি এখানে 220 ভোল্টের বৈদ্যুতিক একটা উৎসের সাথে 100টি টিনের পাত, আগে ছিল কিন্তু 150টা টিনের পাত, আর এখন কতগুলো, 100টি টিনের পাত, এত মিটার পুরুত্বের মানে ধারক যুক্ত করলাম। তার মানে মাঝখানে যে ফাঁকা জায়গাটা সেটা এখন আর 0.4 মিলিমিটার নাই, 0.6 হয়ে গিয়েছে। তাহলে এখন নতুন ডি 0.6 মিলিমিটার, অবশ্যই 10⁻³ দ্বারা গুণ করলে মিটারে চলে আসবে। আর এখানে 150টা না 100টা। বলছে যদি নতুন একটা ধারক যুক্ত করি, নতুন সিস্টেমের একটা ধারক বানাই, তাহলে যে পরিমাণ শক্তি ডব্লিউ অথবা ইউ পাবো, সেটা হচ্ছে আগে যখন 150টা ছিল তখন ডাব্লিউ এর মান থেকে শক্তি বা উৎস একই হবে কি না। তার মানে আগের ডব্লিউ 150টার জন্য আর নতুন ডাব্লিউ 100টা টিনের জন্য, এবং দূরত্ব আগে ছিল 4, এখন হচ্ছে 0.6, এর জন্য শক্তির মান বা ডব্লিউ এর মান একই থাকবে কিনা সেটা জানতে চেয়েছে।
তাহলে যেহেতু আমরা আগের ধারকের সি জানি আর এখন 220 ভোল্টের সাথে কানেক্ট করছে, তাহলে শক্তির মান পেয়ে যাব হাফ সিবি স্কোয়ার। আরও কতগুলো সূত্র আছে, যেহেতু সি এর মান জানি আর ভি এর মান জানি, তাহলে হাফ সিবি স্কোয়ার দিলে শক্তির একক জুল চলে আসলো। এটা কি আগে যখন 150টা পাত দিয়ে আমি যখন ধারক বানিয়েছিলাম। এখন আমি 100টা পাত দিয়ে ধারক বানাবো, তাহলে নতুন করে ধারকত্ব বের করবো 150। কিন্তু এখানে বলে রাখি, এখানে সব কিছু সেম থাকবে। এখানে বসবে 100টা, আর ডি এর মান কিন্তু 0.6 না, এখন 0.4 না, কিন্তু এখন 0.6। এটাকে 10⁻³ দ্বারা গুণ করে দিব, তাহলে নতুন ধারক পেয়ে যাব। নতুন ধারকের এগেইনস্টে নতুন করে শক্তি পাবো হাফ সিবি স্কোয়ার। ভোল্টেজ আগেরটাই থাকবে, শুধু ধারকটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে বুঝতে পারলাম যে এখানে উৎপন্ন শক্তিটা আর আগের উৎপন্ন, আগে হচ্ছে 8, এখানে হচ্ছে 3। তার মানে বুঝতে পারছি আগে শক্তিটা বেশি ছিল, এখন শক্তিটা কম। তাহলে উৎপন্ন শক্তির মান একই থাকবে না, উল্টো কমে যাবে। রাজশাহী বোর্ড 2024, একটা ধারক, দুইটা ধারক, তিনটা ধারক কীভাবে আছে, শ্রেণীতে আছে। আর এখানে ভোল্টেজ বলে নাই, তাহলে একটা ধরলাম C1, C2, আর একটা ধরলাম C3। যদি তুল্য ধারক বের করতে চাই তাহলে 1/CS, রোধের উল্টা 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3, তুল্য ধারকত্ব চলে আসবে। শ্রেণীতে থাকলে রোধের সমান্তরালের মতন সূত্র ব্যবহার করব আমরা। তো এই জায়গায় দেখি প্রশ্নটা কি বলেছে। বলছে ধারক চার্জের সঞ্চিত চার্জের পরিমাণ কিউ জানতে চেয়েছে। সঞ্চিত চার্জের পরিমাণ কিউ জানতে চেয়েছে। এখন ধারকত্ব আমি তুল্য ধারকত্ব সিএস বের করতে পারবো, সঞ্চিত চার্জ কিউ বের করার জন্য আমাকে কিন্তু ভি জানতে হইতে পারে। তা এখন যেহেতু আমি ভি জানি না, কীভাবে বের করব, এখানে প্রশ্নটাতে এই জায়গাটা মিসিং আছে। সর্বাধিক শক্তি সঞ্চয়ের জন্য উদ্দীপকের সমবায়টি, সমবায়টি মানে হচ্ছে এই জায়গায় কতগুলো ধারক মিলে যেই সিস্টেমটা ক্রিয়েট করছে, এটাকে বলি সন্নিবেশ বা সমবায়। আমাদের যে চিত্রে যে সমবায়টা আছে ওইটা ছিল শ্রেণী সমবায় বা শ্রেণী সন্নিবেশ। আর আমাদেরকে যদি সর্বাধিক সঞ্চিত শক্তি বের করতে হয়, তাহলে এগুলোকে কানেক্ট করতে হবে আমাকে সমান্তরালে কানেক্ট করতে হবে। তো মনে রাখবে, সর্বাধিক সঞ্চিত শক্তি যদি বের করতে বলে, যদি শ্রেণীতে দেওয়া থাকে, তাহলে সেটাকে অবশ্যই সমান্তরালে কানেক্ট করতে হবে। তো এখানে তাই জানতে চেয়েছে সর্বাধিক সঞ্চিত শক্তি সঞ্চয়ের জন্য উদ্দীপকের সমবায়টা কি যথার্থ কিনা। না, এটা যথার্থ না, আমরা আগেই জানি, কিন্তু ম্যাথমেটিক্যালি আমাকে দেখাইতে হবে। তাহলে দেখি আসি কিউ এর মান কীভাবে বের করব। তুল্য ধারকত্ব একটু আগে যেভাবে বললাম, শ্রেণীতে থাকলে 1/CS, 1/C1, 1/C2, C3 এভাবে করে আমরা তুল্য ধারকত্ব বের করব। লাস্টে দিয়ে কিন্তু উল্টায় দিতে ভুলো না, তাহলে তুল্য ধারকত্ব চলে আসছে। তো এখন যেহেতু সবগুলি ছিল মাইক্রোফ্যারাডে থাকলে 10⁻⁶ দ্বারা গুণ করতে হবে। তাহলে এখন আমি সুন্দর মতন সি জানি, আমাকে চার্জের মান বের করতে বলছে কিউ। দেখো তো ধারকত্বের একটা ইউনিভার্সাল সূত্র ছিল C=Q/V। তাহলে এখানে আমাকে সি জানি আর কিউ বের করতে বলছে। দেখো আমাকে এখানে ভি বলে নাই, যেহেতু ভি বলে দেয় নাই, তাহলে কিন্তু আমি এখানে চার্জের মান বের করতে পারবো না। অনেকে আবার যেহেতু বাসা বাড়িতে 220 ভোল্ট ইউজ করে, অনেকে আবার 220 ভোল্ট দিয়ে আসতে পারো, এটা তোমাদের ইচ্ছা। বাট এখানে আসলে কি ঘটবে তুমি আসলে শিওরলি বলতে পারতেছো না। তাহলে আমরা এখানে ভিটাকে রেখেই অ্যান্সার সমাপ্ত ঘোষণা করব। তো সঞ্চিত শক্তি, তাহলে শ্রেণীতে থাকা অবস্থায় আমি অলরেডি সি জানি, এবার সি জানি, এখানেও কিন্তু সমস্যা, ভি জানি না। তাহলে 220 ভোল্ট ধরলে অঙ্ক করা যায়, অথবা ভি এর মান এইভাবে রেখে আমি সঞ্চিত শক্তির মান বের করে ফেলবো। এবার আমি সর্বাধিক শক্তি জেনারেট করতে চাইলে অবশ্যই ধারকগুলোকে কীভাবে কানেক্ট করব, সমান্তরালে কানেক্ট করব। সমান্তরালের সূত্র হচ্ছে রোধের শ্রেণীর মতন, CP=C1, C2, C3 করলেই আমি সুন্দর মতন ধারকত্ব পেয়ে গেলাম। এবার নতুন ধারকত্বের এগেইনস্টে নতুন করে আমি সঞ্চিত শক্তি বের করব হাফ CV² দিয়ে। এবার আমি যেহেতু দুইটারই ভি এর মান জানি না, উভয় পক্ষ থেকে ভি কাটাকাটি চলে যাবে, ভাগ করলে আমরা দেখতেই পাচ্ছি যে ডব্লু প্রাইমের মান ডব্লু থেকে বড়, তার মানে সমান্তরালে সাজালে শক্তি বেশি পাওয়া যাবে শ্রেণীর তুলনায়। কুমিল্লা বোর্ড 2024, এখানে এ বিন্দুতে একটা চার্জ আছে প্লাস 1.5, আর এখানে সি বিন্দুতে চার্জ আছে -2.5। এটা দেওয়া আছে 2 মিটার, এটা দেওয়া আছে 1.5 মিটার, এটা 1.5, এটা 2 মিটার, তার মানে আয়তক্ষেত্র দেওয়া আছে। এবার দেখো তো আমি যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি, তাহলে দেখো তো একটা লম্ব আর একটা ভূমি, তাহলে আমরা কিন্তু পিথাগোরাস দিয়ে অতিভুজ বের করে ফেলতে পারবো, পিথাগোরাস দিয়ে অতিভুজ বের করতে পারবো। আর আমরা জানি আয়ত হোক, সমদ্বিখণ্ডক হোক, রম্বস হোক, বর্গ হোক, সমদ্বিখণ্ডিতই হবে। সমদ্বিখণ্ডিত হওয়া মানে কি, এই পুরা দূরত্ব ধরো 6 যদি আসে, তাহলে অর্ধেক করলে কত আসবে 3, তার মানে অর্ধেক করলে আমরা পেয়ে যাবো অর্ধকর্ণ, অর্ধেক করলে অর্ধকর্ণ আমরা পেয়ে যাব। তাহলে এটাও 3, এটাও 3, এটাও 3, তাহলে অর্ধকর্ণের মান পেয়ে যাব। কর্ণের মান যা আসবে 2 দিয়ে ভাগ করলে অর্ধকর্ণ পেয়ে যাবো। আর অর্ধকর্ণটাই হচ্ছে প্রত্যেকটা বিন্দু থেকে দূরত্বটা।
বায়ু মাধ্যমে আয়তক্ষেত্রে দুইটা চার্জ দেওয়া আছে, এখানে বলে দিচ্ছে দুইটার মান, একটা প্লাস মান একটা মাইনাসের মান, ইপসিলন নটের মান বলে দিয়েছে। বলছে বি বিন্দুতে প্রাবল্য ই বের করতে বলছে, আর একটা বলছে বি আর ডি বিন্দুতে একটা ধাতব তার যুক্ত করলে আধান ধনাত্মক আধান কোন দিকে প্রবাহিত হবে। প্রাবল্য আর হচ্ছে বি ডিতে ধনাত্মক আধান যুক্ত করব। বি বিন্দুতে প্রাবল্য যদি বের করতে চাই তাহলে প্রাবল্য বের করতে হলে মনে মনে সেখানে কিন্তু একটা +1 মানের আধান রাখতে হবে। তাহলে +1 মানে যদি আধান রাখি তাহলে এই প্লাস প্লাসকে বিকর্ষণ করবে এই দিকে, তাহলে এটা পাবো, আর এই মাইনাস প্লাসকে আকর্ষণ করবে তার নিচের দিকে। তাহলে ধরলাম একটা E1 এর মান আর একটা E2 এর মান, তারপরে যেহেতু প্রাবল্য ভেক্টর রাশি লব্ধি অ্যাপ্লাই করে এগুলো সলভ করতে পারবো। আর একটা বলছে বি আর ডিকে যদি কানেক্ট করি তাহলে কোন দিকে ধনাত্মক আধান প্রবাহিত হবে। তাহলে আমি যদি বি আর ডিকে যদি তার দ্বারা কানেক্ট করি তাহলে ধনাত্মক আধান কি বি থেকে ডিতে যাবে না ডি থেকে বিতে যাবে, সেটা জানতে চেয়েছে। প্রথম প্রশ্নে প্রাবল্যের মান বের করার জন্য একটু আগে দেখলাম এই প্লাস প্রাবল্য বের করার জন্য বি বিন্দুতে প্রাবল্য বের করতে বললে সেখানে মনে মনে একটা +1 রাখবো, প্লাস প্লাসকে বিকর্ষণ করবে আর প্লাস মাইনাসকে আকর্ষণ করবে। তাহলে এটা হচ্ছে এইদিকে, এটা হচ্ছে এইদিকে, একটা E1 একটা E2 ধরলাম। আর দূরত্ব এখানে হবে 2 মিটার, চার্জের মান লিখবো এত, আর এখানে হবে দূরত্ব 1.5 মিটার, চার্জের মান লিখবো 2.5, চিহ্ন বসাবো না। এবার এখানে আমি যখন লব্ধির মান বের করব তাহলে দুটার মধ্যবর্তী কোণ কত, যেহেতু আয়তক্ষেত্র তাহলে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি আর কোণ যার সাথে অ্যাঙ্গেল সে হবে সিঙ্গেল। তুমি চাইলে এই বরাবরও থিটা ধরতে পারো, তুমি চাইলে এই বরাবরও থিটা ধরতে পারো। আমার ব্যক্তিগত অভিমত বিসি বরাবর ধরবে। তো এবার আসি, একবার বি বিন্দুর জন্য প্রাবল্য, তার মানে এর জন্য বিতে প্রাবল্য বের করলাম। তারপরে হচ্ছে এ বির দিকে আবার সির জন্য প্রাবল্য বের করলাম, তার মানে এই বি বিন্দুতে সি এর জন্য প্রাবল্য বের করব। মাইনাস চিহ্ন এখানে বসাইছে, বাট তুমি এখানে বসাবো না, তুমি দিকটা বলে দিবা বিসি বরাবর। তাহলে দুটা পেয়ে গেলাম। এবার তাদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। E1কে ধরছি পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2pq cos 90 ডিগ্রি, মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। তাহলে লব্ধির মান পেয়ে গেলাম। আর লব্ধির মান জানতে পারলাম, এবার লব্ধির কোণ বের করব। লব্ধির কোণ বের করলে যদি আমি E1 এর সাথে থিটা ধরি তাহলে E1 হবে সিঙ্গেল, E2 আলাদা থাকবে, এখানে হবে 90 ডিগ্রি, এখানে হবে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে কোণের মান বের করে ফেলবো। কোণটা কত ডিগ্রি, 71 ডিগ্রি। তাহলে ভালো মতন খেয়াল করে অ্যান্সারটা কীভাবে বলবে। অ্যান্সারটা কিন্তু বলতে হবে যে এই E1 এর সাথে 71 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে, এইভাবে বলতে হবে, চিত্র দেখিয়ে বলতে হবে, তা না হলে কিন্তু ফুল মার্কস পাবা না। এরপরে বলছে, পরের প্রশ্ন বলছে আমি যদি বি আর ডিতে যদি একটা তার দ্বারা যুক্ত করি তাহলে আধান কোন দিকে প্রবাহিত হবে। এখন ধনাত্মক আধান হোক আর ঋণাত্মক আধান হোক, আধান প্রবাহ ডিপেন্ড করতেছে বিভবের উপর, আধানের পরিমাণের উপর না। আধান কোথায় বেশি কোথায় কম এতে কিচ্ছু যায় আসে না। যেখানে বিভব বেশি, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে তোমার হচ্ছে ধনাত্মক আধান যাবে, ধনাত্মক আধান যাবে, তড়িৎ প্রবাহ যাবে। আর লো ভোল্টেজের থেকে হাই ভোল্টেজের দিকে ইলেকট্রন প্রবাহ যাবে। তাহলে আমি ভোল্টেজ যদি না বের করতে পারি বি বিন্দুর আর ডি বিন্দুর, আমি বলতে পারবো না কোন দিকে ধনাত্মক আধান প্রবাহিত হবে। তাহলে বি বিন্দুর বিভব বের করার জন্য আগের মতন সিস্টেম, এর জন্য বৃত্তে বিভব আর হচ্ছে সি এর জন্য বৃত্তে বিভব, কিন্তু বিভব কিন্তু স্কেলার রাশি, এবং এই জায়গায় যখন আধানের মানটা বসাবো তখন চিহ্ন সহ বসাবো, এবং দুইটা বিন্দুর জন্য টোটাল বিভব বের করার জন্য দুইটা যোগ করে দিব। আবার একইভাবে এর জন্য ডিতে বিভব, আবার সি এর জন্য ডিতে বিভব, এর জন্য ডিতে বিভব, সি এর জন্য ডিতে বিভব, চিহ্ন সহ বসায় নর্মালি যোগ করে দিব। এবার বি বিন্দুর বিভব জানবো, ডি বিন্দুর বিভব জানবো। যদি ডি বিন্দুর বিভব বেশি হয় আর বি এর বিভব কম হয় তাহলে ডি থেকে বিতে যাবে প্রবাহ। আর এটা যদি হয় লো ভোল্টেজ, এটা যদি হয় লো, এটা যদি হয় হাই, তাহলে হাই থেকে লোতে যাবে। আর উল্টা যদি হয়, এটা যদি হাই ভোল্টেজ হয় বেশি ভোল্টেজ হয়, আর এটা যদি লো হয় তাহলে হাই থেকে লোতে আসবে। তো আমরা এখন কি করব, এ এবং সি বিন্দুর জন্য বি বিন্দু বিভব বের করব। তাহলে এ আর সির জন্য বি বিন্দু বিভব বের করার জন্য সবগুলো মান তুললাম, দূরত্ব বসালাম, 1/4πε0 যেহেতু কমনই থাকবে, Q1 এর মান Q2 এর মান চিহ্ন সহ বসাবো, চিহ্ন সহ মানে অ্যান্সার চলে আসবে বি এর মান -8.2 ভোল্ট 10⁶। একইভাবে বাকি দুইটা বিন্দুর জন্য, এর জন্য সি ডিতে আর সি এর জন্য ডিতে বিভব, দুইটাও চিহ্ন সহ বসাবো, বসানোর পর পেয়ে যাবো -2 পয়েন্ট এত। তার মানে ডি এর মান, ওইটার মান হচ্ছে -8 আর এটার মান হচ্ছে -2, তার মানে -2টা বড়, -8টা ছোট। তাহলে যেহেতু -2 বড় তাহলে ও হচ্ছে হাই ভোল্টেজ, ডি বিন্দু হচ্ছে হাই ভোল্টেজ আর বি বিন্দু হচ্ছে লো ভোল্টেজ। তাহলে ডি বিন্দু থেকে আধান বি বিন্দুতে যাবে, ডি বিন্দু থেকে ধনাত্মক আধান
বিয়ের দিকে প্রবাহিত হবে। আর যদি বলতো যদি প্রবাহ বলতো তড়িৎ প্রবাহ তাহলেও সেম হইতো, কিন্তু যদি বলতো ইলেকট্রন তাহলে হয়তো উল্টা, বি থেকে ডিতে ইলেকট্রন প্রবাহিত হবে। যশোর বোর্ড 2024 সুপার ইজি প্রশ্ন। দুইটা সমান্তরাল পাত আছে, প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল এ দেওয়া আছে, পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সেন্টিমিটার আছে, দূরত্বের মধ্যবর্তী দূরত্ব সেন্টিমিটার আছে, ডি মিটারে নিয়ে যেতে হবে। বিভব পার্থক্য ভি দেওয়া আছে, এরপরে গিয়ে কিছুক্ষণ, এটা প্রথমে ছিল বাতাস দ্বারা পূর্ণ মাঝখানে, তারপর হচ্ছে আমরা এখানে বাতাসের বদলে ধরো কাগজ বা তুলা রাখলাম, যেটা ডাইইলেকট্রিক ধ্রুবক কে এর মান দেওয়া আছে 2.5। তাহলে এ দেওয়া আছে, মধ্যবর্তী দূরত্ব ডি দেওয়া আছে, বিভব ভি দেওয়া আছে, আর পাতের মাঝখানে পরে প্রথমবার ছিল বাতাস, পরে হচ্ছে কে এর মান চেঞ্জ হয়ে গেল 2.5-এর একটা পদার্থ দ্বারা পূর্ণ করা হলো। সঞ্চিত শক্তি আগেরটা ডব্লিউ ছিল, আর এখন মাধ্যম মাঝখানে যদি আমি অন্য একটা পদার্থ দ্বারা পূর্ণ করে ডব্লিউ এর মান চেঞ্জ হয়ে যাবে। প্রথম প্রশ্ন জানতে চেয়েছে ধারকত্ব সি বের করে, সি ইকুয়ালস টু ইপসিলন নট এ বাই ডি। সুন্দর মতন সূত্র বসাইলেই ধারকত্ব বের হয়ে আসবে। আর পরে বলছে ডাইইলেকট্রিক ধ্রুবক দ্বারা পূর্ণ করলে সঞ্চিত শক্তি কী হবে, তাহলে আগে সঞ্চিত শক্তি W1 ইকুয়ালস টু হাফ সি ভি স্কোয়ার, ডব্লিউর মান পেয়ে যাব। পরের সূত্র আবার W ইকুয়ালস টু হাফ সি প্রাইম নতুন সি ভি স্কোয়ার। এখন নতুন সি এর মান কী হবে, তাহলে নতুন সি এর মান হবে কে ইন্টু আগের সিকে কে দ্বারা গুণ করলে নতুন সি প্রাইম পেয়ে যাব। এই সি প্রাইমের মান বসা দিলে নতুন করে সঞ্চিত শক্তি W2 পেয়ে যাব। আর আগের সঞ্চিত শক্তি W1 আগের সি দিয়ে যদি বের করি দুটো সঞ্চিত শক্তি চলে আসবে। ধারকত্ব সি বের করছি, ইপসিলন নট এর মান দেওয়া আছে, ডি এর মান দেওয়া আছে, মিটারে নিয়ে যাব, ধারকত্ব চলে আসবে। এবার আগের ধারকত্বটি এগেইনস্ট বিভব জানি, সঞ্চিত শক্তি বের করে ফেললাম। এবার নতুন সঞ্চিত শক্তি বের করব। ইপসিলন নট এ ডি সব চেঞ্জ হয় না, শুধুমাত্র মাঝখানে নতুন একটা মাধ্যম রাখার ফলে কে এর মান হয়ে গেল 2.5। নতুন সঞ্চিত শক্তি বের করব, বিভবের মান আগে যা ছিল তাই থাকবে। এবার তুলনা করব কে বড় কে ছোট, তাহলে নতুন সঞ্চিত শক্তি আগের তুলনায় 2.5 গুণ বড় হবে। তাহলে এখান থেকে কিন্তু একটা এমসিকিউ আমি শিখে গেলাম যে ধারকত্বের মাঝখানে যদি আমি কোনো কিছু চেঞ্জ না করি তাহলে কে এর মান যা হবে সেটাকে ডব্লিউ দিয়ে গুণ করলে নতুন ডব্লিউ পেয়ে যাব। চট্টগ্রাম বোর্ড 2024 একটা বর্গক্ষেত্রে 3টা বিন্দুতে 3টা চার্জের মান প্রশ্নে বলে দিয়েছে, আর বর্গের বাহুর দৈর্ঘ্য প্রশ্নে বলে দিয়েছে। তাহলে এ বিন্দুতে চার্জের মান আমি জানি, বি বিন্দুতে চার্জের মান আমি জানি, সি বিন্দুতে চার্জের মান আমি জানি। সি বিন্দুতে চার্জটা কিন্তু নেগেটিভ, আর বর্গ যেহেতু আমি বাহুর দৈর্ঘ্য প্রশ্নে বলে দিচ্ছে 1, তাহলে সবগুলো বাহুর দৈর্ঘ্য 1। এবার দেখো তো বর্গের কর্ণ তুমি পিথাগোরাস দিয়ে বের করতে পারো, অথবা বর্গের কর্ণের সূত্র হচ্ছে বর্গের কর্ণের সূত্র হচ্ছে বাহু রুট টু। তাহলে আমার বাহু কত 1 আর √2। কিন্তু এখানে আমাদের ফুল কর্ণ না জেনে আমাকে যদি অর্ধকর্ণ জানতে হয় তাহলে এটাকে কি দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব। তাহলে বাহু √2কে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব অর্ধকর্ণ। তাহলে আলটিমেটলি আমার কত আসে, অর্ধকর্ণ √2/2, 2 মানে হচ্ছে 2টা √2, কাটাকাটি চলে গেলে কত আসবে 1/√2। তাহলে 1/√2 হচ্ছে অর্ধকর্ণের মান, আর হচ্ছে √2/2 হচ্ছে সম্পূর্ণ কর্ণের মান। এবার প্রশ্ন জিজ্ঞেস করছে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত, বর্গের কেন্দ্র পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত। তাই তড়িৎ প্রাবল্য বের করার জন্য মনে মনে এখানে একটা +1 আধান রাখবো। এবার +1কে দেখো, +1কে এই প্লাস বিকর্ষণ করবে এই দিকে, আর এই প্লাস বিকর্ষণ করবে এই দিকে, আর এই মাইনাস ওকে আকর্ষণ করবে এই দিকে। তাহলে খেয়াল করে দেখো তো, এই 2 যদি তাকে বিকর্ষণ করে আর 4 মানের বল যদি তাকে আকর্ষণ করে এই দিকে, তাহলে কি হবে, প্রাবল্যের মান বের করতে হবে। আর বলছে ডি বিন্দু থেকে পি বিন্দু আনতে কৃত কাজ, ডি বিন্দু থেকে একটা আধানকে পি বিন্দু আনতে কী পরিমাণ কাজ করতে হবে। তাহলে প্রথমে পি বিন্দুতে প্রাবল্যের মান বের করে আসি। পি বিন্দুতে প্রাবল্য বের করতে গেলে মনে মনে +1 চিন্তা করব। তাহলে খেয়াল করে দেখো তো, এই প্লাসকে বিকর্ষণ করবে, আর এই প্লাসকে বিকর্ষণ করবে, ওকে। আর এখানে একটা জিনিস হচ্ছে কি, দেখি একটা করে এই বিন্দুর জন্য Q1 এর মান বের করব। Q1 মানে এই বিন্দুর জন্য পিতে বিভব, তাহলে যখন এই বিন্দু নিব Q1 চার্জ নিব, তার মানে এই বিন্দুর চার্জটা নিব। তাহলে আমি প্রাবল্য বের করলাম E1, তাহলে 2 নিলাম। এরপরে হচ্ছে আমরা সি বিন্দুর প্রাবল্য বের করব, Q3 পি বিন্দুর জন্য সি বিন্দু প্রাবল্য বের করব। এটার মান ধরলাম E3, এটা দিক PC বরাবর,
খেয়াল করো, এটার দিক ছিল পিসি বরাবর, এটার দিকও পিসি বরাবর, E3-এর দিকে পিসি বরাবর। তো লব্ধির মান বের করব। লব্ধির মান কী হবে? যোগফল, কারণ দুইটা একই দিকে কাজ করে। যে বুঝনে আবার বলতেছি, এই +2 +1কে বিকর্ষণ করবে যেই দিকে, এটাকে ধরছি আমরা E1, আর এই +1কে প্রাবল্য +1কে এই মাইনাস আকর্ষণ করবে তার নিচের দিকে, নিজের দিকে। তাহলে তুমি আমার কাছে আসো, আর এই বলতেছে 2 দূরে সরে যাও, এ বলতেছে দূরে সরে যাও, আর এই 1কে 4 বলতেছে কাছে আসো। তাহলে দেখো তো E1 আর E3 দুইটা কি সেম দিকে কাজ করতেছে না? তাহলে আলটিমেটলি তাদের লব্ধি কী হবে? লব্ধি হবে E1 + E3, দুইটার যোগফল হবে। তো মনে রাখবা, যখন এই এতটুকু নিব, এই কর্ণটা নিলাম অর্ধকর্ণ, আবার এই জায়গায় যখন নিব তখন এটা নিব অর্ধকর্ণ। আর এই প্রথমটার জন্য Q1 চার্জ হবে হচ্ছে কি 2, আর পরেরটার জন্য Q3 চার্জ হবে 4। কিন্তু মাইনাস চিহ্ন দিবা না, মাইনাস চিহ্ন না দিয়ে সরাসরি তোমরা মান দুইটা যোগ করে দিবা, যেহেতু একই দিকে কাজ করে। এই জন্য আমরা যোগ করলাম, যোগ করে একই দিকে কাজ করে দেখে পেলাম। তাহলে পেয়ে গেলাম কি ই। এরপরে আমার কাছে থাকলো বি বিন্দুর জন্য চার্জের মান বের করব। বি বিন্দুর জন্য চার্জ কত ছিল? 3। তাহলে 3-এর জন্য আমরা এখানে চার্জের মান বের করব E2। E2 এর দিক কোন দিকে? PD এর দিকে। মধ্যবর্তী কোণ কত? আলফা। পর লব্ধির মান বের করলাম। তো আবার বলি একটু, তাহলে এইটা এইদিকে কাজ করতেছে আর এইটা দিকে কাজ করতেছে, দুইটা লব্ধি পেলাম ই। তার মানে আলটিমেটলি E1 E2 লব্ধি ই এদিকে কাজ করে, আর +1 দেখে এই +3 তাকে বিকর্ষণ করে এইদিকে। পরে থার্ডবার যেটা বের করলাম সেটা হচ্ছে E2। তাহলে এইটা আর এইটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? বর্গ, যেহেতু কর্ণ 90 ডিগ্রি কোণে ছেদ করে। তাহলে একটা হচ্ছে আমার ই মানে হচ্ছে আমার পি ভেক্টর, আর E2 মানে হচ্ছে ধরো আমার কিউ ভেক্টর। তাহলে আমরা আর ভেক্টর বের করবো। তাহলে কি সূত্র? p² + q² + 2pq cos কত ডিগ্রি? 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মান তো পুরোটা 0, লেখার দরকার নেই, হোল রুট। তাহলে পেয়ে যাবো আমরা লব্ধির মান। আর লব্ধির দিক যদি চাও তাহলে তুমি ছেড়ে দিকও বের করতে পারো, যে কোনো একজনের সাথে থিটা ধরে। তবে যেহেতু লব্ধি প্রাবল্যের মান বের করতে বলছে, তাহলে আমরা দেখো তো এখানে 90 ডিগ্রি বসায় ই আর E2 ধরে আমরা সুন্দর মতো লব্ধি প্রাবল্যের মান বের করে ফেলছি। এবার বলছে ডি থেকে পি থেকে ডিতে আনতে কৃতকাজ। কৃতকাজের জন্য W = VQ একটা ফর্মুলা আছে, তার মানে প্রত্যেকটা বিন্দুর ভি আমাকে জানা লাগবে। তাহলে এ বি সি বিন্দুর জন্য পিতে বিভব, আবার একইভাবে এ বি সি বিন্দুর জন্য ডিতে বিভব। তাহলে এই জায়গায় মান কত আসছে? 12, আর এখানে মান কত আসছে? 1। তাহলে বিভব পার্থক্য কত? 12 - 1 = কত? 11। এবার যদি আমি কিউ আধান দিয়ে গুণ করি, তাহলে 11 গুণ কিউ করলেই আমি পেয়ে যাব কি পরিমাণ কাজ করতে হবে। তাহলে একবার দেখে আসি আরেকবার। আমাকে প্রশ্ন বলছে ডি থেকে পিতে আনতে কৃতকাজ কত। তাহলে পি জন্য বিভব বের করব, ডি এর জন্য বিভব বের করব। তাহলে পি এর জন্য যখন বিভব বের করব, তখন এর থেকে পি এর দূরত্ব, বি থেকে পি এর দূরত্ব, সি থেকে পি এর দূরত্ব, সবগুলো দূরত্বই কিন্তু 1/√2, 1/√2 আর 1/√2। এই প্রত্যেকটা বিন্দুর দূরত্ব হচ্ছে সেম, 1/√2। তাহলে একবার এর জন্য পিতে বিভব বের করব, আবার একবার বি এর জন্য পিতে বিভব বের করব, আরেকবার সি এর জন্য পিতে বিভব বের করব। টোটাল বিভব যোগ করলে পি বিন্দুর বিভব পেয়ে যাব। তাহলে দেখো 1/4πε0 তো সবার ক্ষেত্রেই লাগবে। তারপরে ইন্টু এখানে তুমি চাইলে 1/r লিখতে পারো, আর দূরত্বটা সবার জন্য সেম। তারপরে তুমি সবগুলো আধান যোগ করে দিবে। আবার বলতেছি পি বিন্দুর বিভব হচ্ছে 1/4πε0, আর সব ক্ষেত্রে দূরত্ব সেম। তাহলে আর ধরলাম, আর চার্জের মান হচ্ছে এ বিন্দুতে চার্জের মান, বি বিন্দুতে চার্জের মান, আর সি বিন্দুতে চার্জের মান, সবগুলো চার্জের মান চিহ্ন সহ যোগ করবো, তাহলে পি বিন্দুর বিভব পেয়ে যাব। একইভাবে আমরা ডি বিন্দুর বিভব বের করব। ডি বিন্দুর বিভব বের করার জন্য 1/4πε0, চার্জের মান কত? 2, আর দূরত্ব কত? 1। একইভাবে সি এর জন্য ডিতে বিভব বের করব, চার্জের মান কত? -4, আর দূরত্ব কত? 1। আর এখানে দূরত্ব কিন্তু √2/2, কারণ কি এখানে ফুল কর্ণ লাগবে, ফুল কর্ণটা। তাহলে প্রত্যেকটা বিন্দুর জন্য ডিতে বিভব পেয়ে গেলাম। তাহলে পি এর বিভব পেয়ে গেলাম, ডি এর বিভব পেয়ে গেলাম। এবার আমরা বিভব পার্থক্য বের করব। এখন আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। দেখো একবার পি এর জন্য বিভব বের করলাম, সবগুলো 1/4πε0, 1/r, Q1 এর মান, Q2 এর মান, Q3 এর মান চিহ্ন সহ বসেছে দেখে এখানে মাইনাস। টোটাল পি বিন্দুর বিভব পেয়ে গেলাম। একইভাবে এ বি সি বিন্দুর জন্য দূরত্ব হচ্ছে একটা, দেখো 1 মিটার, 1 মিটার, আর চিহ্ন এখানে মাইনাস দেখে এখানে মাইনাস আসছে, আর এখানে সূত্র হচ্ছে
1/√2 কর্ণ, তাহলে এই 1/√2 হচ্ছে এটার কর্ণ, 1/√2 এটার কর্ণ, তাহলে 1/√2 যদি এটার কর্ণ হয় সুন্দর মতন আমি এটার মান যদি বসাই দিই তাহলে বিভব পেয়ে যাব। তারপরে আমরা বিভব বিয়োগ করব, পি থেকে ডিতে বিভব, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ 11 ভোল্ট, 11 ভোল্টকে আমি যদি কিউ দ্বারা গুণ করি তাহলে পেয়ে যাব ডি থেকে পিতে কোনো চার্জকে আনতে কৃত কাজের মান, কিউ এর মান যদি দেওয়া থাকতো আরও সুন্দর হতো অঙ্কটা। বরিশাল বোর্ড 2024, একটা সমান্তরাল পাতধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি দেওয়া আছে সেন্টিমিটারে, অবশ্যই মিটারে নিয়ে যাব। মাঝখানে বাতাস দ্বারা পূর্ণ, তাহলে কে এর মান বিবেচনা না করলেও চলবে। এত কুলম্বের চার্জ প্রদান করা হলো। কিউ এর মান বলে দিছে, কিউ এর মান দিছে মাইক্রো কুলম্বে আছে, 10⁻⁻6 দ্বারা গুণ করতে হবে চার্জকে কুলম্বে নিয়ে যাওয়ার জন্য। পাতদ্বয়ের মাঝখানে এত তড়িৎ প্রবাহের সৃষ্টি করা হলো। এত তড়িৎ প্রাবল্য মানে ই এর মান বলে দিয়েছে। এরপর এটা হচ্ছে ফার্স্ট ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা মাঝখানে বাতাসের বদলে কে ইকুয়ালস টু 1.5 মানের একটা নতুন মাধ্যম দ্বারা পূর্ণ করলাম। প্রথম ক্ষেত্রে ধারকত্ব সি এর মান বের করতে বলছে, দ্বিতীয় ক্ষেত্রে ধারকের সঞ্চিত শক্তি পরিবর্তন, তার মানে প্রথম ক্ষেত্রে সঞ্চিত শক্তি বের করব, পরে দ্বিতীয় ক্ষেত্রে সঞ্চিত শক্তি বের করব। একটাকে ধরলাম ডব্লিউ আর পরে ধরলাম ডব্লিউ প্রাইম, তারপর তুলনা করে বলবো শক্তির পরিবর্তন কত। প্রথমে বলছে ধারকত্ব বের করতে বলছে, তাহলে ধারকত্ব সি ইকুয়ালস টু কিউ বাই ভি। এবার ভি এর মান তো আমি জানি না, কিন্তু আমি জানি ই আর ডি, তাহলে এই ভি ইকুয়ালস টু কি হতো ইডি, তাহলে যদি মান বসে সবগুলো চলে আসবে ধারকত্ব। এবার তুমি আবার আগের অঙ্কের মতন ওই যে ভি এর মান জানো না, তাহলে ই এর মান আর ডি এর মান বসায় ভোল্টেজ বের করলাম। ভোল্টেজ বের করে এবার আমি সি এর মান জানি, ভি এর মান জানি, তাহলে আগের সঞ্চিত শক্তি ডব্লিউ ইকুয়ালস টু হাফ সি ভি স্কোয়ার। এবার মাঝখানে যখন আমি নতুন পরাবৈদ্যুতিক মাধ্যম রাখবো তখন কে এর মান 1.5 জন্য নতুন করে সি প্রাইমের মান বের করব। একইভাবে সব সেম থাকবে। তারপর তুমি সেখান থেকে সি প্রাইমের মান বের করবো, নতুন সি প্রাইমের এগেনস্টে নতুন করে ডব্লিউ প্রাইম বের করবো। ভি এর মান আগে যা ছিল তাই থাকবে, নতুন ডব্লিউ প্রাইম আর আগের ডব্লিউ তুলনা করব, তুলনা করলে বুঝতে পারলাম ডব্লিউ প্রাইমের মান হচ্ছে ডব্লিউ এর তুলনায় 1.5 গুণ। সিলেট বোর্ড 2024 সালের প্রশ্ন। এটা একটা বর্গক্ষেত্র এবং বর্গক্ষেত্রে এটা হচ্ছে কেন্দ্র। বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য 1 মিটার, 1 1 1 1, আর কর্ণ হচ্ছে বাহু √2, তাহলে 1√2, তার মানে আলটিমেটলি কর্ণ হচ্ছে শুধু √2 কর্ণ। আর যদি বলে অর্ধকর্ণ তাহলে √2/2, অর্ধকর্ণকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আলটিমেটলি আসে 1/√2 থাকে অর্ধকর্ণ। তাহলে কি আসলো, শুধু √2 হচ্ছে সম্পূর্ণ কর্ণ আর 1/√2 হচ্ছে এখানে অর্ধকর্ণ। √2 সম্পূর্ণ কর্ণ আর 1/√2 সেটা হচ্ছে কি অর্ধকর্ণ। এবার চার্জ বসানো হয়েছে +3 -3 +3, এটা প্রথম ক্ষেত্রে। পরে আবার এইচ বিন্দুতে একটা +1 মানের চার্জ ব্যবহার করা হয়েছে। এবার প্রথম প্রশ্ন জিজ্ঞেস করছে ও বিন্দুতে বিভবের মান বের করো, কেন্দ্রে বিভবের মান বের করো, ভি এর মান। আর দ্বিতীয় ক্ষেত্রে বস্তুটা কোন দিকে গতিশীল হবে। ও বিন্দুতে বিভবের মান বের করতে বলছে, ই এর জন্য বিভব, ওতে এফ এর জন্য ওতে বিভব, জি এর জন্য ওতে বিভব, চিহ্ন সহ বসাবো চার্জের মান। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে এখানে যদি +1 কুলম্ব আধান চার্জ রাখি তাহলে ও ওরে বিকর্ষণ করবে, ও ওরে বিকর্ষণ করবে আর ও ওরে আকর্ষণ করবে, তাহলে আলটিমেটলি বস্তুটা কোন দিকে যাবে। দেখো +3 -3 +3, কেন্দ্রে বিভব বের করতে বলছে, তাহলে বিভবের সূত্র হচ্ছে কি 1/4πε0, সব ক্ষেত্রে আর এর মান সেম 1/√2। দেখো 1/√2 এর মান আছে, আর এখানে আধানের মান Q1 3, Q2 -3, আর এটা হচ্ছে 3, চিহ্ন সহ বসাবো, টোটাল বিভব চলে আসবে কেন্দ্রে বিভব। এরপর বলছে যদি আমি দ্বিতীয় ক্ষেত্রে এখানে +1 কুলম্বের আধানে কোনো বস্তু রাখি সে কোন দিকে গতিশীল হবে। তো এখন সবার প্রথম আমাকে এই +3 1কে বিকর্ষণ করবে নিচের দিকে, +3 বিকর্ষণ করবে নিচের দিকে, সেটার মান ধরলাম F1। আর +3 বিকর্ষণ করবে তাকে দূরে সরে যাও, তাহলে এইদিকে এটার মান কত, এটার মানকে ধরলাম F2। তাহলে F1 আর F2 যেহেতু বর্গ দেখি এখানে মধ্যবর্তী কোণ কত, আলফার মান 90 ডিগ্রি, আলফার মান কত 90 ডিগ্রি এখানে বলে দেওয়া আছে। তাহলে আলফার মান 90 ডিগ্রি বসে আমি এখানে লব্ধির মান বের করব F2 লব্ধির মান বের করব, এই পর্যন্ত আসে আগে। তাহলে F1 এর মান বের করলাম Q1 Q2 আর হচ্ছে দূরত্ব 1। একইভাবে Q3 জন্য বের করলাম, সেম টু সেম সবগুলো মান পেয়ে গেলাম। মধ্যবর্তী কোণ কত আলফা 90 ডিগ্রি, সেখান থেকে আমি পেয়ে গেলাম এফ প্রাইমের মান হচ্ছে কত 3.81 পেয়ে গেলাম 3.81। তাহলে এবার বুঝি আমরা এই বল
F2 আর F1 লব্ধি F প্রাইম, F2 F প্রাইমের লব্ধি F প্রাইমের দিক কিন্তু এদিকে বাহিরের দিকে। আর খেয়াল করে দেখো এই +1কে এই -3 কুলম্ব আধান, এটা +1কে -3 কুলম্ব আধান এদিকে আকর্ষণ করে। তাহলে এইচের জন্য F এর কিন্তু আমরা বল বের করি নাই, তাহলে F3 মান বের করব। তাহলে দেখো তো F3 কাজ করে যেদিকে, F প্রাইম কাজ করে কি তার বিপরীত দিকে, F3 আর F প্রাইম কিন্তু বিপরীত দিকে কাজ করে। তার মানে আলটিমেটলি লব্ধি বলটা হবে যেটা বড়, বড়টা বিয়োগ ছোটটা। আবারও বলি, এই জায়গায় 1-এর জন্য 3কে -3 আকর্ষণ করে তাকে এদিকে, সেটা হচ্ছে F3, আর এইদিকে হচ্ছে দুইটা বলের লব্ধি হচ্ছে F প্রাইম, বিপরীত দিকে কাজ করে, মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তাহলে লব্ধি হবে, এই দুইটার লব্ধি হবে তাদের দুইটার মানের বিয়োগফল। F3 বের করলাম, F3 মান আসছে -1.3, তার মানে F প্রাইমের মানটা বড়, F3 মানটা কি ছোট। তাহলে লব্ধির দিক হবে F প্রাইমের দিকে, তাহলে F প্রাইম -F3। সুন্দর মতন যদি বসাই, মানটা বসালে সুন্দর মতন আমি মানটা পেয়ে যাব। কত আসছে আমার, তাহলে মানটা আসে এত। তুমি কিন্তু এখানে মাইনাস চিহ্ন বসাবা না, তোমার এখানে মাইনাস আসবেও না। তুমি এখানে মাইনাস চিহ্ন বসাবে না, মাইনাস আসবে না, তুমি বলে দিবা দিক বিপরীত দিকে আমরা বিয়োগ করছি। তাহলে এখানে শুধু মান দুইটা বিয়োগ করে দিবা পরে গিয়ে, যেন তোমার ঝামেলা তৈরি না হয়। তার মানে কোন দিকে গতিশীল হবে, FH এর বহির্মুখী গতিশীল হবে। তার মানে FH দিয়ে কাজ করতেছিল, FH দিয়ে কাজ করতেছিল, FH এর বাহিরের দিকে সেটা কাজ করবে এবং বাহিরের দিকে সে গতিশীল হবে। দিনাজপুর বোর্ড 2024, +6 মাইক্রোকুলম 10⁻⁻6 দ্বারা গুণ করতে হবে কুলম্ব আনার জন্য, -2 মাইক্রোকুলম, দূরত্ব আছে 0.4, দূরত্ব আছে 0.4, এখানে হচ্ছে একটা সি বিন্দু। তো সি বিন্দুতে একটা 2 কেজি ভরের বস্তু +0.2 কুলম্বের চার্জ আছে। এটা কিন্তু প্লাস, এই জায়গায় প্লাস, এই জায়গায় মাইনাস, এই জায়গায় হচ্ছে প্লাস। তাহলে প্লাস প্লাসকে বিকর্ষণ করবে, প্লাস মাইনাসকে আকর্ষণ করবে। তো সি বিন্দুতে চার্জ স্থাপনের পূর্বে তড়িৎ বিভব কত, আর সি বিন্দুতে চার্জিত বস্তুটি স্থির থাকবে কিনা। সি বিন্দুতে চার্জ স্থাপনের পূর্বে বিভব জানতে চাইছে। তাহলে দেখো তো এটা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে এখান থেকে কি অতিভুজ বের করতে পারবো না, অতিভুজেরটাই হচ্ছে আমার এই দূরত্বটা। তাহলে হচ্ছে এখানে পেয়ে যাব অতিভুজ হচ্ছে বের করলে আমরা এখন বিভব বের করবো সি বিন্দুতে। একবার বি এর জন্য স্থিতি বিভব, দূরত্ব নিব 4 আর চার্জের মান নিব -2 মাইক্রোকুলম, আর এখানে দূরত্ব নিব অতিভুজের মানটা, চার্জের মান নিব প্লাস। তারপরে যেহেতু বিভব ভেক্টর স্কেলার রাশি, দুইটা রাশিকে যোগ করলে আমরা পেয়ে যাব সি বিন্দু বিভব। আরেকবার বলছে সি বিন্দুতে কোনো একটা বস্তু, মানে এই যে 2 কেজি ভরের বস্তু +0.2 কুলম্ব স্থাপন করলে স্থির থাকবে কিনা, এই প্রশ্ন জিজ্ঞেস করছে। তাহলে বিভব তো আমরা জানি কীভাবে বের করব, দুইটা বিন্দুর জন্য আলাদা করে বিভব বের করব, চিহ্ন সহ বসাবো, তাহলে টোটাল বিভব চলে আসবে। আর এখানে পিথাগোরাস দিয়ে অতিভুজের মান বের করব। এবার বলছে চার্জ স্থাপন করলাম এখানে, তাহলে এখন ঘটবেটা কি, তাহলে +2 কুলম আর এই +4 কুলম 6 কুলম বিকর্ষণ করবে বাহিরের দিকে, তাহলে বল বের করব। আর এই যে +0.2 কুলম আর হচ্ছে মাইনাস এটা আকর্ষণ করবে, এটা বিকর্ষণ করলো, এটা আকর্ষণ করলো, তাহলে লব্ধির মান বের করব। তাহলে যেহেতু এটার বাহুর মান আর এই বাহুটা আর এই বাহুটা সমান, ফলে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই কোণটা সমান 45 ডিগ্রি। আর দেখো তো পুরোটা যদি 180 ডিগ্রি হয়, পুরোটা যদি 180 ডিগ্রি হয়, এটা 45 ডিগ্রি হলে এটা কত ডিগ্রি, 135 ডিগ্রি। তাহলে একটা F1 ধরলাম, একটা F2 ধরলাম, দুইটার মধ্যবর্তী কোণ কত 135 ডিগ্রি ধরে F এর মান বের করবো। F এর মানটা কিন্তু এই দিকে কাজ করতেছে। তাহলে আমরা F1 এর মান বের করলাম, চার্জের মান বসায়, দূরত্ব বসায়। একইভাবে F2 এর মান বের করব, চার্জের মান দূরত্বের মান বসানোর পরে চার্জের মান দেখো মাইক্রোকুলম থাকলে 10⁻⁻6 দ্বারা গুণ করলাম। তারপর লব্ধির মান বের করব, কজের মান বসাবো কি 135 ডিগ্রি, কজের মান বসাবো 135 ডিগ্রি, বসালে লব্ধির একটা মান বের হয়ে আসবে। আর ওজন বল কাজ করবে তোমার হচ্ছে এম এর মান জানি, জি এর মান জানি, তাহলে ওজন বল লব্ধি বলের মান অনেক বেশি আর ওজন বলের মান অনেক কম, ফলে বস্তুটা স্থির থাকবে না। এখানে একটু সমস্যার কথা বলে নেই, সেটা হচ্ছে এখানে যে আমরা লব্ধি বলটা পেলাম, ধরো 22-23 হাজার বলটা, এই বলটার কিন্তু একটা উপাংশ কাজ করবে এই বরাবর, আর একটা উপাংশ কাজ করবে এই বরাবর। এটা হচ্ছে Fx বরাবর উপাংশ, একটা হচ্ছে Fy বরাবর উপাংশ। Fx বরাবর উপাংশটাকে প্রশমিত করার মতন কিন্তু কেউ নাই। আর Fy উপাংশটা তুমি যদি বের করো, তাহলে তুমি আলটিমেটলি দেখবা যে এই মানটা হচ্ছে ছোট আর এই মানটা হচ্ছে বড়। তাহলে এই মানটা বড় দেখে এদিকে টানতেছে,
আর এখানে এফএক্সের লব্ধি উপাংশে দিয়ে যাচ্ছে, ফলে বস্তুটা না একটু এরকম এই দিকে সরে যাবে, এই দিকে সরে আসতে পারবে। তো এই জিনিসটা এখানে করা হয় নাই, একটু কমপ্লেক্স হয়ে যাবে দেখে জাস্ট নর্মালি বলছি এই বলটা দিয়ে কাজ করে, এই বলটা দিয়ে কাজ করে, দুটোর বলের মান সমান না, দিক সেম না, তাহলে এই বস্তুটা এখানে স্থির থাকবে না, এতটুকু বললেও এখানে হয়ে যাবে। ময়মনসিংহ 2024 সহজ বাট অনেক বড় অঙ্ক। এখানে 10 সেন্টিমিটার, এখানে 10 সেন্টিমিটার, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, এখানে 90 ডিগ্রি কোণ, তাহলে 90 ডিগ্রি কোণ যদি হয়, এটা 90 ডিগ্রি যদি কোণ হয়, এখানে যদি একটা ত্রিভুজ আঁকি, এটা এখানে হবে 45 ডিগ্রি। আবার এখানে যদি 90 ডিগ্রি কোণ হয়, এটা দুইটা বাহুর মান সমান, তাহলে এটা 45 ডিগ্রি কোণ, এটাও 45 ডিগ্রি কোণ, তাহলে পুরোটা মিলিয়ে এখানে কোণের মান কত আসে, 45 যোগ 45 কত ডিগ্রি, 90 ডিগ্রি হচ্ছে এখানে কোণের মানটা। আর এখানে প্রত্যেকটা বাহুর মান বলে দিচ্ছি, তাহলে এখানে অতিভুজের মান বের করতে পারবো, ভূমিও 10 লম্ব 10, আবার এখানে অতিভুজের মান বের করতে পারবো, ভূমিও 10 লম্ব 10, আর এখানে +6, এখানে +4। তো বলছে যে পি বিন্দুতে বিভব বের করো, এতবার করছি বিভবের অঙ্ক, একবার এর জন্য পিতে বিভব, আরেকবার বি এর জন্য পিতে বিভব, এটা আবার কিন্তু স্কেলার রাশি ভেক্টর রাশি ভাইব না, তাহলে মান সহজে দুটো যোগ করে দেই, দূরত্ব অতিভুজটা বের করা লাগবে, দূরত্ব অতিভুজটা বের করা লাগবে, তারপর দুইটা বিভবকে যোগ করে দিলে পি বিন্দুর বিভব চলে আসবে। পিথাগোরাস দিয়ে অতিভুজ বের করলাম, তারপর হচ্ছে দুইটার জন্য আলাদা বিন্দুর জন্য চিহ্ন সহ আলাদা বিভব বের করলাম, যেহেতু দুইটাই প্লাস, চিহ্ন চেঞ্জ হলো না, বিভব বের হয়ে আসলো। পরের প্রশ্নটা খুব ইন্টারেস্টিং, অনেক বড় অঙ্ক। তো বলছে বি বিন্দুতে +4 চার্জটাকে যদি ফেলে দিই, এর পরিবর্তে যদি সমমানের বিপরীত চার্জ যুক্ত করি, স্থাপন করি, সমমানের বিপরীত চার্জ স্থাপন করি, তাহলে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কী হবে? পি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের পরিবর্তন বের করতে বলছে, তার মানে প্রথমে 6-এর জন্য পিতে তড়িৎ প্রাবল্য বের করব, তারপর 4-এর জন্য পিতে তড়িৎ প্রাবল্য বের করব, তারপর তাদের লব্ধির মান বের করব, দিক বের করব, তাহলে পেয়ে যাব শুরুতে 6 এবং 4-এর জন্য তড়িৎ প্রাবল্য, তারপর 4-এর বদলে সমমানের বিপরীত চার্জ স্থাপন করব, তাহলে +4 ছিল, তাহলে +4-এর বদলে -4 বসাবো, বসানোর পরে আবার তড়িৎ প্রাবল্য বের করবো, একবার 6-এর জন্য পিতে তড়িৎ প্রাবল্য, আরেকবার 4-এর জন্য পিতে তড়িৎ প্রাবল্য, তারপর তাদের লব্ধির মান এবং দিক, তারপর দুইটার পার্থক্য বা পরিবর্তন আমরা দেখব। তাহলে যখন +4 কুলম্ব চার্জ ছিল তখনকার ঘটনা বলি, 4 যেখানে লব্ধি প্রাবল্য বের করবো সেখানে মনে মনে +1 ধরবো, 6 1কে বিকর্ষণ করে এইদিকে, আর 4 1কে বিকর্ষণ করে এইদিকে, দূরত্ব জানি আর আধানের মান আমি জানি, সুন্দর মতন আমরা পেয়ে যাব E1 E2-র মান। এবার যেহেতু এটা 45 45 90, তাহলে এখানেও আলফার মান কত হবে 90, আর থিটার মান কত হবে সুন্দর মতন 45, তুমি যদি করো ক্যালকুলেশন করলে পেয়ে যাবে। E1-এর মান বের করব, E2-এর মান বের করব, লব্ধি এর মান বের করব, লব্ধির কোণ থিটার মান বের করব, তার মানে আমি সুন্দর মতন পেয়ে গেলাম বলের মান এবং দিক। এবার -4 কুলম্বের চার্জের জন্য, এবার এখানে +4-এর বদলে আমি -4 বসালাম, সমমানের বিপরীত চার্জ, তাহলে সমমানের চার্জ +4 ছিল, এবার কি বসাইলাম -4 বসাইলাম, -4-এর জন্য আমার এখানে প্রাবল্য বের করতে হবে, তাহলে খেয়াল করে দেখো তো, +1কে বিকর্ষণ করবে এইদিকে, +-কে আকর্ষণ করবে এইদিকে, তাহলে এখানে লব্ধিটা হবে এইদিকে, আর যেহেতু এটা 90 তাহলে এখানে কত হবে 90, আর এখানে কোনটা থিটা ওর সাথে ধরতে পারো, যার সাথে অ্যাঙ্গেল সে হবে সিঙ্গেল, কোনটা এখানে ওর সাথে ধরতে পারো, তাহলে আমি সুন্দর মতন এই চার্জের মানটা ধরে সুন্দর মতন E1 আর E2-র মান বের করবো, E1-এর মান আর E2-র আগের মান, E1-এর মান আর E1 প্রাইমের মান, মানে দ্বিতীয় ক্ষেত্রে প্রাইম ধরছি সেমই থাকবে, আর দ্বিতীয় ক্ষেত্রে শুধু যেহেতু প্লাস চার্জের কারণে দিকটা চেঞ্জ হয়ে যাবে, মান কিন্তু সেমই থাকবে। এরপর কি করব, মধ্যবর্তী কোণ বের করব, মধ্যবর্তী কোণ বের করার পরে তারপরে দেখব সেম কিন্তু স্থাপন করলে প্রাবল্যের মান সমান থাকবে এবং পূর্বের মানের সমান থাকে, কিন্তু দিকটা কি হয়ে যায় দেখো তো, দিকটা বিপরীত হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, তার মানে এখানে দিক বিপরীত হয়ে গেল।